হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর 3 নম্বর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? রাশিয়ার ভূমিদাসদের মুক্তির সুফল কুফল লেখো। আচ্ছা, প্রথমেই বলি যে ভূমিদাস কাদের বলা হয়। আমরা জানি যে ভূমিদাস বা সার্প এটা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সাথে জড়িত। সামন্ততান্ত্রিক পিরামিডের প্রথম স্তরে আছে জানি রাজা, প্রথম স্তরে থাকে রাজা, দ্বিতীয় স্তরে নাইট, ব্যারন, ডিউক। এরা 3 নম্বর স্তরে সার্প বা ভূমিদাসদের অবস্থান। সাধারণভাবে বলতে গেলে এরকম অবস্থান। যাই হোক, ভূমিদাস তাহলে কারা? না, যাদের নিজস্ব কোনো জমি নেই, ভূমিহীন। ঠিক আছে, ভূমিহীন, প্রভুর জমিতে চাষাবাদ করে, প্রভুর জমিতে খাটে আর কি। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে। এই যে ভূমিদাস প্রথা রাশিয়াতেও ছিল। যার প্রথম নিকোলাসের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়া থেকে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান। এই যে ভূমিদাস প্রথাটার উচ্ছেদ ঘটিয়েছে যে নির্দেশনামার মাধ্যমে, সেই নির্দেশনামাটা প্রায় 300 পাতা বিশিষ্ট নির্দেশনামাটি ছিল, 22টি ধারা ছিল। মুক্তির ঘোষণাপত্র বা মুক্তির আইনে গৃহীত নীতিগুলিতে বলা হয়, ভূমিদাসরা সামন্ত প্রভুদের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বাধীন নাগরিকের মর্যাদা ও অধিকার পাবে। মুক্ত ভূমিদাসদের উপর জমিদার শ্রেণীর আর কোনো অধিকার থাকবে না, এরকম কথা বলা হয়েছে। যাই হোক, আমরা এখানে মূলত নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। প্রথমে আসি ভূমিকা। রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি বিখ্যাত মুক্তির ঘোষণাপত্র জারি করে রাশিয়ার ভূমিদাসদের মুক্তির ঘোষণা করেন। এই কারণেই তিনি ইতিহাসে মুক্তিদাতা জার নামে পরিচিত। মুক্তিদাতা জার সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। মেন পয়েন্ট দেখে নেব। ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র। দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র যে নীতির উপর প্রতিষ্ঠিত ছিল সেগুলি হলো: 1 নম্বর, মুক্তিলাভ। রাশিয়ার সকল ভূমিদাস তাদের প্রভুর স্বাধীনতা থেকে মুক্তিলাভ করে স্বাধীন নাগরিকের অধিকার ও মর্যাদা লাভ করে। মুক্ত ভূমিদাসদের উপর জমিদারদের অধিকার সম্পূর্ণ লুপ্ত হয়। 2 নম্বর পয়েন্ট, জমি প্রদান। মুক্তির পূর্বে ভূমিদাসরা তাদের প্রভুর যে জমি চাষ করতেন তার অধিকাংশ মুক্ত ভূমিদাসরা লাভ করেন এবং অবশিষ্ট অর্ধাংশ প্রভুর হাতে থাকে। এবার আমরা পরের পয়েন্টে চলে যাব। পরের পয়েন্টে যাওয়ার আগে বলে রাখি, এই মুহূর্তে ব্যস্ততার কারণে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত হয়তো আর কোনো বড় ভিডিও ছাড়তে পারবো না। যাই হোক, 3 নম্বর পয়েন্টে যাওয়া যাক। 3 নম্বর পয়েন্ট, সামন্তপ্রভু বা অভিজাতদের ক্ষতিপূরণ। ভূমিদাসদের মুক্ত করার সময় তারা যে সামন্তপ্রভু বা অভিজাতদের অধীনে কাজ করতেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। যে সামন্তপ্রভু বা অভিজাতদের অধীনে ভূমিদাসরা কাজ করত তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ওকে। 4 নম্বর, জমির মালিকানা। মুক্ত ভূমিদাস যে জমি লাভ করেন
তার মালিকানা ভূমিদাসদের হাতে না দিয়ে কমিউন বা মির, যেটাকে গ্রাম পরিষদ বলা হচ্ছে, মির নামক গ্রামীণ সমিতিগুলির হাতে প্রদান করা হয়। মুক্ত ভূমিদাস যে জমি লাভ করেন তার মালিকানা ভূমিদাসদের হাতে দেওয়া হলো না, মুক্ত ভূমিদাসদের হাতে না দিয়ে কি করা হলো না, কমিউন বা মির নামক গ্রামীণ সমিতিগুলির হাতে প্রদান করা হয়। এবার আমরা দেখে নেব মেন পয়েন্ট, ভূমিদাস মুক্তির আইন। যার দ্বিতীয় আলেকজান্ডারের সহায়তায় 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস উচ্ছেদ আইন পাস হয়। এই আইনে বলা হয়, 1 নম্বর, স্বাধীন প্রজার মর্যাদা। রাজকীয় ও সামন্ত প্রভুদের জমিতে নিয়োজিত ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা পাবে। রাজকীয় ও সামন্ত প্রভুদের জমিতে নিয়োজিত ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা পাবে। 2 নম্বর, সহজ কিস্তি। 2 নম্বর পয়েন্ট, সহজ কিস্তি। জমির জন্য জমিদারদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে, কৃষকরা সেই অর্থ 49 বছরের ভিত্তিতে সরকারকে পরিশোধ করবে। জমির জন্য জমিদারদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে, কৃষকরা সেই অর্থ 49 বছরের ভিত্তিতে সরকারকে পরিশোধ করবে। ভূমিদাসদেরকে মুক্তি দিয়ে দেওয়া হলো, তাদেরকে যে জমিটা দেওয়া হচ্ছে, প্রভুর যে জমিটা দেওয়া হচ্ছে, সেই জমির যে আর কি প্রভুর যে জমিটা দেওয়া হচ্ছে, সেই জমির ক্ষতিপূরণ বাবদ কৃষকরা 49 বছরের ভিত্তিতে সরকারকে অর্থ প্রদান করবে। বলা হচ্ছে জমির জন্য জমিদারদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে, কৃষকরা সেই অর্থ 49 বছরের ভিত্তিতে সরকারকে পরিশোধ করবে। উপরিউক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, যার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটিয়েছিলেন, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। মেন পয়েন্ট আমরা চলে আসব, ভূমিদাসদের মুক্তির সুফল। রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির বিভিন্ন সুফল লক্ষ্য করা গিয়েছিল, যেমন 1 নম্বর, কুপ্রথার অবসান। ভূমিদাসদের মুক্তির ফলে রাশিয়ায় দীর্ঘদিনের একটি মধ্যযুগীয় কুপ্রথার অবসান ঘটে। মুক্ত ভূমিদাসরা স্বাধীন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করে। 2 নম্বর পয়েন্টে এখানে আছে, চিহ্ন দিয়ে দেখানো আছে, আধুনিক যুগের সূচনা। ভূমিদাস প্রথার অবসানের ফলে রাশিয়াতে আধুনিক যুগের সূচনা হয়। এই সময় থেকে রাশিয়ায় বিভিন্ন উদারনৈতিক ও প্রগতিশীল সংস্কারের প্রবর্তন ঘটে। 3 নম্বর পয়েন্ট দেখে নেব, কৃষিক্ষেত্রে অগ্রগতি। ভূমিদাস প্রথার অবসানের ফলে রাশিয়ার কৃষিক্ষেত্রে উদ্যমশীল মজুরের যোগান বৃদ্ধি পায়। কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম যে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বর, অর্থনৈতিক উন্নতি। কৃষিক্ষেত্রে অগ্রগতির ফলে রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয়। কৃষিক্ষেত্রে যখনই অগ্রগতি ঘটছে, তখনই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হচ্ছে রাশিয়ার। জমির মূল্য বৃদ্ধি পায়। সরকারের কোষাগারে বেশি পরিমাণ রাজস্ব আসতে শুরু করে এবং বাণিজ্যের অগ্রগতি ঘটে। সুফলের 5 নম্বর পয়েন্ট দেখে নেব, শিল্পের উন্নতি। মুক্ত ও স্বাধীন ভূমিদাসরা কারখানা, খনি ও অন্যত্র শ্রমিক হিসেবে নিযুক্ত হতে শুরু করে, ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং শিল্পায়ন শুরু হয়। এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব, ভূমিদাসদের মুক্তির কুফলগুলি দেখে নেব। ফার্স্ট সাব পয়েন্ট আর কি, আর্থিক দায়। মুক্ত ভূমিদাসদের উপর চাপিয়ে দেওয়া আর্থিক ক্ষতিপূরণের বোঝা মুক্ত কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাদেরকে যে 49 বছরের ভূমিদাসদেরকে যে 49 বছরের ভিত্তিতে অর্থ পরিশোধের
কথা বলা হয়েছিল, সরকারকে অর্থ পরিশোধের কথা বলা হয়েছিল। সেই ক্ষতিপূরণের বোঝা মুক্ত কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তোলে, কারণ কৃষকদের জমির ন্যায্য মূল্যের তুলনায় অনেক বেশি পরিমাণ অর্থ তাদের থেকে আদায় করা হতো। 2 নম্বর সাব পয়েন্ট দেখে নেব, জমির বন্টনে বৈষম্য। জমিদারদের ও কৃষকদের মধ্যে জমি বন্টনের সময় সেচের সুবিধাযুক্ত উর্বর জমিগুলি জমিদার লাভ করে এবং কৃষকদের ভাগে পড়ে অনুর্বর বালুকাময় ভূমি বা জলাভূমি। যখন জমি ভাগ হচ্ছে, কিছুটা জমিদারের রয়ে গেছে, কিছুটা নিয়েছে, কিছুটা দেওয়া হয়ে গেছে, কিছুটা দেওয়া হয়েছে ভূমিদাসদের। এবার যখন জমি বন্টন করা হচ্ছে, ভাগ করা হচ্ছে, তখন জমিদাররা কী করছে না, উর্বর জমিগুলো নিয়ে নিচ্ছে, সেচের সুবিধাযুক্ত উর্বর জমিগুলো নিয়ে নিচ্ছে আর কি। আর কৃষকদের ভাগে পড়ছে অনুর্বর বালুকাময় ভূমি বা জলাভূমি। ফলে কৃষকদের জমিতে উৎপাদন খুব কম হতো। পরের পয়েন্ট, মীরের কর্তৃত্ব। মীর বা গ্রাম্য পরিষদ, তাদের কর্তৃত্ব। ভূমিদাসদের হাতে তো ভূমির মালিকানা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মীরের হাতে, গ্রাম্য পরিষদের হাতে। মুক্ত ভূমিদাসদের উপর গ্রামীণ মীরগুলির আধিপত্য প্রতিষ্ঠিত হয়, কৃষকরা নয়। মীরগুলি ছিল জমির প্রকৃত মালিক, ফলে কৃষকরা সেই জমি দান বিক্রি বা বন্ধক দিতে পারত না। মীরের নির্দেশ ছাড়া কৃষকরা অন্যত্র যেতে পারত না। 4 নম্বর পয়েন্ট দেখে নেব, অসুবিধার জমিদারদের লাভ। ডেভিড টমসনের মতে ভূমিদাসদের মুক্তির ফলে জমিদাররা 50% আবাদি জমি ভূমিদাসদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে মুক্তি এবং প্রচুর আর্থিক ক্ষতিপূরণ পায়, ফলে তারা যথেষ্ট লাভবান হয়। ডেভিড টমসন কি বলছেন না, ভূমিদাসদের মুক্তির ফলে জমিদাররা 50% আবাদি জমি ভূমিদাসদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে মুক্তি এবং প্রচুর আর্থিক ক্ষতিপূরণ পায়, ফলে তারা যথেষ্ট লাভবান হয়। 5 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, করের বোঝা। ভূমিদাসরা মুক্ত হওয়ার পর উৎপন্ন ফসলের 2/3 অংশ ভূমিকর ছাড়াও কৃষকদের ওপর বিভিন্ন ধরনের সরকারি করের বোঝা চাপানো হয়। প্রাপ্য জমির জন্য বার্ষিক ক্ষতিপূরণের কিস্তি প্রদানের পর তাদের পক্ষে এসব কর প্রদান করা সম্ভব ছিল না। উপসংহার এবার আমরা দেখে নেব, ভূমিদাস মুক্তির আইনে নানা ত্রুটি থাকায় গ্রেনভিল একে নিষ্ঠুর পরিহাস বলে অভিহিত করেছেন, কিন্তু ঐতিহাসিক ডেভিড টমসন অন্য মত প্রকাশ করেছেন। তার মতে ভূমিদাসদের মুক্তি আধুনিক রাশিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় এক অধ্যায়। ঐতিহাসিক ডেভিড টমসন কি বলছেন না, ভূমিদাসদের মুক্তি আধুনিক রাশিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় এক অধ্যায়। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ।